আসসালামু আলাইকুম। প্রিয় ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থীরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। প্রিয় শিক্ষার্থী, আমি গত ক্লাসে তোমাদের সমাজবিজ্ঞান প্রথম পত্রে ৬ষ্ঠ অধ্যায় সামাজিক স্তরবিন্যাস সে অধ্যায় আমরা শুরু করেছি। তো সামাজিক স্তরবিন্যাসের ৬ষ্ঠ অধ্যায়ে গত ক্লাসে যা পড়ানো হয়েছে সেটি হচ্ছে সামাজিক স্তরবিন্যাস কাকে বলে এবং সামাজিক স্তরবিন্যাসের ধরনগুলো। মানব সভ্যতার বিবর্তনে সামাজিক স্তরবিন্যাসের যে ধরনগুলো, আমরা যে ধরন কথা বলেছি, দাস ব্যবস্থা, স্টেট বা সামন্ত ব্যবস্থা। আজকে আমি তোমাদের সামাজিক স্তরবিন্যাসের দ্বিতীয় ধরন স্টেট বা সামন্ত ব্যবস্থা এই অধ্যায় নিয়ে, এই টপিক নিয়ে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থী, আমরা মূল আলোচনায় চলে যাই। মানব সভ্যতার বিবর্তনে সামাজিক স্তরবিন্যাসের দ্বিতীয় ধরনই হচ্ছে স্টেট ব্যবস্থা। স্টেট ব্যবস্থা এই স্টেট ব্যবস্থা হলো এমন এক ধরনের ব্যবস্থা যা মধ্যযুগে একটি বিশেষ ব্যবস্থা যা ইউরোপে বিকশিত হয়েছিল। অনেকে স্টেট ব্যবস্থা বলতে মানব সামন্ত ব্যবস্থাকে বুঝিয়ে থাকেন। স্টেট ব্যবস্থা বলতে অনেকে সামন্ত ব্যবস্থাকে বুঝিয়ে থাকেন। তবে স্টেট শব্দের প্রকৃত অর্থ হলো জমিদারের মালিকানাধীন জমি। জমিদারের মালিকানাধীন জমি। স্টেট বলতে জমিদারের স্টেট বলতে জমিদারের মালিকানাধীন জমিকে বোঝায়। অষ্টাদশ শতকে স্টেট দ্বারা বিশেষ বিশেষ শ্রেণীকে বোঝানো হতো। অষ্টাদশ শতাব্দীতে বস্তুত সমাজ সামন্ত ব্যবস্থার মাধ্যমে কৃষি ও আর্থসামাজিক এবং রাজনৈতিক অবস্থার উপর ভিত্তি করে যে তিনটি ক্রমচ্ছ শ্রেণী সমাজে অবস্থান করত, যেটা তিনটা শ্রেণী সমাজে অবস্থান করত তাকে স্টেট বলে। সামন্ত ব্যবস্থার মাধ্যমে ভূমি এবং আর্থসামাজিক এবং রাজনৈতিক ব্যবস্থার উপর ভিত্তি করে ব্যবস্থার উপর ভিত্তি করে যে তিনটি ক্রমচ্ছ শ্রেণী সমাজে অবস্থান করত তাকে স্টেট বলে। শ্রেণীগুলো এখানে স্টেট হিসেবে বিবেচিত হতো। স্টেট প্রসঙ্গে বিভূষণ বলেছেন যে স্টেট হচ্ছে সামাজিক স্তরবিন্যাসের একটি ব্যবস্থা যা ঐতিহাসিকভাবে ইউরোপ ও রাশিয়ায় পরিলক্ষিত হতো, অনেকটা বর্ণ প্রথার মতো। তাহলে বিভূষণ বলেছেন যে স্টেট প্রথা হচ্ছে সামাজিক স্তরবিন্যাসের এমন একটি ব্যবস্থা যা ঐতিহাসিকভাবে রাশিয়া এবং ইউরোপে দেখা যেত এবং সেটা অনেকটা বর্ণ প্রথার মতো। তাহলে স্টেটটা হচ্ছে কি জমিদারের মালিকানাধীন জমি, যেখানে হচ্ছে ভূমিকে কেন্দ্র করে একটা ব্যবস্থা।
তাহলে এস্টেট হচ্ছে ভূমিকে কেন্দ্র করে একটি ব্যবস্থা, যেখানে এস্টেট ব্যবস্থায় কোনো ব্যক্তি বা দল রাষ্ট্র থেকে নির্দিষ্ট পরিমাণ ভূখণ্ড পেত, কথা মেনর যেটাকে বলে। কোনো ব্যক্তি বা দল রাষ্ট্র থেকে একটা নির্দিষ্ট পরিমাণ মেনর পেত বা ভূখণ্ড পেত, এবং ওই নির্দিষ্ট এলাকায় আর্থসামাজিক এবং রাজনৈতিক ব্যবস্থা পরিচালিত হতো। যে স্থানে ভূখণ্ডটা পেত সেখানে হচ্ছে যে পরিচালনা পদ্ধতি নিয়ন্ত্রণের প্রতি সামাজিকভাবে এবং রাজনৈতিকভাবে পরিচালিত হতো। ওই ভূমিকে, যে জমিটা পেত ওই ভূমিকে, মানে যে ভূমিটা পেত ওই ভূমিকে কেন্দ্র করে এবং যিনি ওই ভূমি পেতেন তাদের দ্বারাই কিন্তু সমস্যা পরিচালিত হতো। জমিটা গ্রহণ করত তাদের কথায় হচ্ছে, তার কথায় সমাজের অন্যান্য সদস্যরা মেনে চলতে বাধ্য থাকতো। এস্টেট ব্যবস্থায় তিনটি শ্রেণী লক্ষ্য করা যায়, অর্থাৎ তিনটি শ্রেণীকে ঘিরে সমাজ ব্যবস্থা এবং সামাজিক স্তরবিন্যাস পরিচালিত ছিল। এস্টেট ব্যবস্থায় তিনটে শ্রেণী বর্তমান ছিল, যেটাকে ঘিরেই হচ্ছে সামাজিক স্তরবিন্যাস, সমাজ ব্যবস্থাটা পরিচালিত হচ্ছে। তিনটি হচ্ছে যাজক শ্রেণী, অভিজাত শ্রেণী এবং সাধারণ শ্রেণী। তাহলে এস্টেট ব্যবস্থায় তিনটে শ্রেণী আমরা লক্ষ্য করি। যাজক শ্রেণী, অভিজাত শ্রেণী এবং সাধারণ শ্রেণী। তাহলে সামাজিক স্তর বিন্যাসের এই এস্টেট ব্যবস্থায় দেখা যাচ্ছে যে সামাজিক স্তর বিন্যাসটা আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে তিনটি শ্রেণী বিরাজমান। একটা হচ্ছে যাজক শ্রেণী, অভিজাত শ্রেণী এবং সাধারণ শ্রেণী। তাহলে এই যে তিনটা উল্লেখিত হচ্ছে শ্রেণীর কথা আমি বলেছি, তো এস্টেট সম্পর্কে হচ্ছে বটমর তার সোশিওলজি গ্রন্থে বলেছেন যে অভিজাত শ্রেণীর হচ্ছে সবার জন্য কি করত, ভাগ্য নির্ধারণ করত এবং নিরাপত্তা বিধান করত এখানে। আর হচ্ছে যাজক শ্রেণী সবার জন্য প্রার্থনা করত এবং সাধারণ শ্রেণী সবার জন্য খাদ্য সরবরাহ করত। তাহলে এই শ্রেণীগুলোর কাজ কি ছিল? বটমর তার সোশিওলজি গ্রন্থে বলেছে অভিজাত শ্রেণীর হচ্ছে কাজ ছিল সবার ভাগ্য নির্ধারণ করা এবং সবার নিরাপত্তা বিধান করা, আর যাজক শ্রেণীর কাজ ছিল সবার জন্য প্রার্থনা করা, আর সাধারণ যে শ্রেণী ছিল সেই শ্রেণীর কাজ ছিল সবার জন্য খাদ্যের যোগান দেওয়া এবং হচ্ছে খাদ্য সরবরাহ করা। মূলত অভিজাত শ্রেণীর তত্ত্বাবধানে কিন্তু এস্টেট ব্যবস্থাটা বিকশিত লাভ করেছিল এবং সমাজ পরিচালনার জন্য এবং অন্য শ্রেণীকে নিয়ন্ত্রণের জন্য অভিজাত শ্রেণীটা একটা বিশেষ ভূমিকা পালন করত। আর অন্য দুইটি শ্রেণী উপর বিশেষ করে তৃতীয় শ্রেণী যে ছিল, যেটা সাধারণ শ্রেণী, সে সাধারণ শ্রেণীর উপর অভিজাত শ্রেণীর আচরণটা ছিল কর্মচারীর ন্যায়। কর্মচারীকে যেরকম হচ্ছে তার মালিক ব্যবহার করত, সেরকম অভিজাত শ্রেণী সাধারণ শ্রেণীকে ব্যবহার করত। নিরাপত্তার বিনিময়ে এই শ্রেণী অভিজাত শ্রেণীর মানে সেবা দান করত তাদের কল্যাণের জন্য, অভিজাত শ্রেণীর জন্য সাধারণ শ্রেণী। তাহলে এস্টেট ব্যবস্থা
স্টেট ব্যবস্থা প্রসঙ্গে হচ্ছে বাইজেন্স অ্যান্ড বাইজেন্স তার হলো ইন্ট্রোডাকশন টু সোশিওলজি গ্রন্থে বলেছেন যে সামাজিক স্তরবিন্যাসের স্টেট ব্যবস্থা ভূমি ভিত্তিক একটা বংশানুক্রমিক ব্যবস্থা, যেখানে হচ্ছে মানে বংশানুক্রমিকভাবে হলো দায়িত্বটা চলে আসতো এবং এই সম্পর্কের উপর ভিত্তি করে স্টেট ব্যবস্থাটা পরিচালিত হতো। এই ব্যবস্থা কৃষিভিত্তিক সমাজে সর্বাধিক উপযোগী এবং ন্যূনতম শ্রম বিভাজন রয়েছে। তো এই ব্যবস্থার প্রতিটি স্টেটের মর্যাদা, সুযোগ সুবিধা, তাদের অধিকার, তাদের দায়িত্ব, কর্তব্য কি ছিল পরিষ্কারভাবে আইন দ্বারা নির্দিষ্ট ছিল। প্রতিটি স্টেট ব্যবস্থায় দেখা যেত মানে কি আইন কানুন, তাদের মর্যাদাগুলো কি, তাদের সুযোগ সুবিধাগুলো কি, এগুলো আইন দ্বারা নির্দিষ্ট ছিল। তাই স্টেট ব্যবস্থাকে অনেকে বর্ণ প্রথার সাথে তুলনা করেছেন। স্টেট ব্যবস্থার তৃতীয় স্টেটের অর্থাৎ সাধারণ শ্রেণীর সবচেয়ে ছিল নিচু মর্যাদার অধিকারী। তারা শোষিত হতো, তারা বঞ্চিত হতো এবং মানে শোষণ নিষ্পেষণ যেটাই বলো সেটা হচ্ছে অভিজাত শ্রেণী দ্বারা, যাজক শ্রেণী দ্বারা এই সাধারণ শ্রেণীগুলো নির্যাতিত হতো। অভিজাত শ্রেণী ছিল সমাজের এলিট শ্রেণী সমাজের এবং শাসক এলিট। তাই সামাজিক স্তর বিন্যাসের এই স্টেট প্রথা, এই ধরনটি ব্যাপকভাবে শ্রেণী শাসিত এবং বৈষম্যমূলক এবং স্তর বিন্যাসের যে প্রকট একটা বৈশিষ্ট্য স্টেট প্রথায় আমরা সেটা লক্ষ্য করি। তো এই স্টেট প্রথার কিছু বৈশিষ্ট্য রয়েছে। বিভিন্ন সমাজ বিজ্ঞানীর আলোচনা থেকে স্টেট ব্যবস্থার কতগুলো বৈশিষ্ট্য উল্লেখ করা যায়। সেই বৈশিষ্ট্যগুলো হচ্ছে স্টেট আইনের দ্বারা সুনির্দিষ্ট এবং প্রতিটা স্টেটের কাজ নির্ধারিত ছিল। 2 নম্বর হচ্ছে বৈশিষ্ট্য, স্টেট ব্যবস্থার সমাজের লোকেরা 3টি শ্রেণীতে বিভক্ত ছিল। বলেছি সেটা হচ্ছে 3টি শ্রেণীতে কি ছিল? যাজক শ্রেণী, অভিজাত শ্রেণী এবং সাধারণ শ্রেণী। স্টেট ব্যবস্থার উৎপাদনের উপকরণের বা জমির মালিক ছিল এই অভিজাত শ্রেণী। এই স্টেট ব্যবস্থায় কি ছিল? শ্রম বিভাজন ছিল এবং এই অভিজাত শ্রেণী যারা স্টেটের মালিক ছিল হচ্ছে সেটা ছিল উৎপাদক শ্রেণী। অভিজাত শ্রেণীর দয়া এবং ইচ্ছার হচ্ছে উপরে কিন্তু নির্ভর করত এই সাধারণ শ্রেণী বা উৎপাদক শ্রেণীর, যেটা তৃতীয় স্টেটের আমরা বলেছি, তাদের জীবন জীবিকা নির্ভর করত এই অভিজাত শ্রেণীর উপর। প্রথম এবং দ্বিতীয় স্টেট ছিল উচ্চ মর্যাদার অধিকারী এবং হলো দেখা যাচ্ছে দ্বাদশ শতকে সামন্ত ব্যবস্থার মধ্য দিয়ে কিন্তু এই স্টেট ব্যবস্থার একটা পূর্ণ বিকাশ ঘটে। প্রথমে দেখা যাচ্ছে সামন্ত রাষ্ট্রসমূহের সুসংহত রূপ দ্বাদশ শতাব্দীতে যে বিদ্যমান ছিল, এ সময়ে কিন্তু স্টেট ব্যবস্থা একটা পরিপূর্ণ বিকশিত আকারে একটা বিকাশ লাভ করে। তাহলে দেখা যাচ্ছে স্টেট ব্যবস্থা হচ্ছে সামন্ত প্রথার সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত একটি। তাহলে হচ্ছে স্টেট ব্যবস্থা হচ্ছে সামন্ত ব্যবস্থার সাথে একটা ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত একটি আর্থসামাজিক ব্যবস্থা, যা সামাজিক স্তর বিন্যাসের একটি অপরিহার্য একটা প্রকরণ বা ধরন। যেখানে সামন্ত প্রথা নেই সেখানে স্টেট ব্যবস্থাও নেই। সুতরাং দেখা যাচ্ছে সামন্ত ব্যবস্থার মধ্যে ভূমি মালিক, যাজক সম্প্রদায় এবং সাধারণ মানুষের যে একটা সম্পর্ক, ক্রমোচ্চ যে একটা সম্পর্কর ভিত্তিতে সামাজিক স্তর বিন্যাসের এ ধরনটি প্রাতিষ্ঠানিকভাবে
স্বীকৃতি পেয়েছিল, এবং এই স্বীকৃতি পাওয়াটাই হচ্ছে আমরা যেটাকে বলছি স্টেট ব্যবস্থা। তাহলে স্টেট ব্যবস্থাটার মূল কথাই হচ্ছে, স্টেট ব্যবস্থা হচ্ছে ভূমির উপর কেন্দ্র করে একটি ব্যবস্থা, যেখানে হচ্ছে 3টি শ্রেণী থাকবে: যাজক শ্রেণী, অভিজাত শ্রেণী এবং সাধারণ শ্রেণী, এবং সামাজিক স্তর বিন্যাস এখানে প্রকট। অর্থাৎ যাজক শ্রেণী, অভিজাত শ্রেণী, সাধারণ শ্রেণীকে কি করতো? শাসন, নিষ্পেষণ, নির্যাতন করত। তাহলে সামাজিক স্তর বিন্যাসের দ্বিতীয় যে রূপ, দ্বিতীয় যে ধরন স্টেট ব্যবস্থা, আশা করি শিক্ষার্থীরা তোমরা তা বুঝতে পেরেছো। এখন আমি তোমাদের দ্বিতীয় প্রকরণ, যেটা সামাজিক শ্রেণী, তৃতীয় প্রকরণ সামাজিক স্তর বিন্যাসে সামাজিক শ্রেণী ব্যবস্থা, সেটি নিয়ে আমি তোমাদের সামনে আমার বক্তব্য স্থাপন করব। সামাজিক শ্রেণী ব্যবস্থা। সামাজিক শ্রেণী হচ্ছে সামাজিক স্তর বিন্যাসের একটি তৃতীয় একটা প্রকরণ। সামাজিক শ্রেণী সমাজ বিজ্ঞানের একটি আলোচিত বিষয়। এটি কে বা কারা প্রথম ব্যবহার করেছিল, এটা নিয়ে একটা প্রশ্ন থেকে যায়, একটা বিতর্ক রয়ে যায়। তবে যতদূর জানা যায় তা হচ্ছে রোমানরা তাদের রাজস্ব সংক্রান্ত বিষয়ে ক্লাস শব্দটি ব্যবহার করেছিল। ক্লাস তো রাজস্ব কম বেশি প্রদানের ভিত্তিতে ধনী শ্রেণী এবং গরিব শ্রেণী এ দুটি ভাগে বিভক্ত ছিল। আধুনিক আর্থসামাজিক ব্যবস্থার জন্য দেখা যাচ্ছে জার্মান পণ্ডিত কার্ল মার্কস সর্বপ্রথম ক্লাস শব্দটি কিন্তু সবচেয়ে বেশি ব্যবহার করেন। কার্ল মার্কস সমাজ ব্যবস্থার বিভিন্ন শ্রেণীর মধ্যে উলম্ব অর্থাৎ ভার্টিক্যাল যে সম্পর্ক, এই ভার্টিক্যাল সম্পর্ক থেকে কিন্তু সামাজিক স্তর বিন্যাসের সৃষ্টি হয়। কার্ল মার্কস এই ক্লাস শব্দটি বা শ্রেণী শব্দটি ব্যবহার করলেও তিনি আর তেমন কোনো সংজ্ঞা দেননি যে ক্লাস বা শ্রেণী কাকে বলে। তাই শ্রেণীর যে সংজ্ঞা, এই সংজ্ঞাটা কিন্তু বেশ জটিল। তবে সমাজ বিজ্ঞানীরা বিভিন্ন দিক থেকে শ্রেণী কথাটা কিন্তু বোঝানোর চেষ্টা করেছেন, বিশ্লেষণের চেষ্টা করেছেন। মার্কসের ধারণা অনুযায়ী, মার্কস তার হচ্ছে বিখ্যাত হচ্ছে মার্কসের ধারণা অনুযায়ী তার একটা মার্কস এবং হচ্ছে তা মার্কসের ধারণা অনুযায়ী হলো শ্রেণীর একটা সংজ্ঞায় বলা যায় যে শ্রেণী হচ্ছে কিছু মানুষের সমষ্টি যারা উৎপাদন ব্যবস্থায় অভিন্ন কার্য সম্পাদন করে। মূলত মানুষ এবং দাস, সম্ভ্রান্ত এবং নিম্ন শ্রেণীর মানুষ, ভূস্বামী, ভূমিদাস, বিভিন্ন ভূমিস্বামী, ভূমিদাস এবং হচ্ছে খামার মালিক, এগুলো বোঝাতে আসলে শ্রেণী শব্দটি ব্যবহার করা হতো।
মার্কস মনে করেন যে অর্থনৈতিক অবস্থানের দিক থেকে এই শ্রেণীগুলোর প্রত্যেকটি এক একটি অন্যটি থেকে পৃথক। এখানে হচ্ছে উৎপাদন ব্যবস্থার ভূমিদাস এবং মালিকানা হচ্ছে শ্রেণীর প্রধান নিয়ামক। শিল্প কলকারখানার পুঁজিপতি, মজুর, শ্রমিক ইত্যাদি শ্রেণী এবং উৎপাদন উপকরণের মালিকানার ভিত্তিতে শ্রেণী হচ্ছে দুটি প্রধান শ্রেণী হচ্ছে কি বলে দিনমজুর এবং ভূমিদাস, যেটা হলো ভূমির মালিক এবং ভূমিদাস। তাহলে শ্রেণী কাকে বলে? শ্রেণীর সংজ্ঞা একটা হলো লেনিন বলেছেন যে শ্রেণী হচ্ছে পরস্পর বিপরীত স্বার্থ নির্ভর দুটি গোষ্ঠী। পরস্পর বিপরীত স্বার্থ নির্ভর দুটি গোষ্ঠী এক শ্রেণী অন্য শ্রেণীকে শোষণ করে। শোষিত শ্রেণী সমাজের মর্যাদাপূর্ণ আসনে থেকেও মানে শোষিত যেটা হলো শাসিত শ্রেণী হচ্ছে সেটা কি করে? শোষিত শ্রেণীকে শোষণ করে এবং তারা মর্যাদাপূর্ণ আসনে অধিষ্ঠিত। তারা মূলত সব দিক থেকে নির্যাতিত শ্রেণীটা শোষিত যে শ্রেণী তারা সব দিক থেকে শোষিত শ্রেণী। আর শোষক বা মালিক শ্রেণী এরা একই সাথে কি করে? ক্ষমতা ভোগ করে এবং তারা মর্যাদারও অধিকারী এবং প্রচলিত ব্যবস্থার মধ্য দিয়ে এই শ্রেণী শোষণ তারা করে থাকে। তাহলে শ্রেণী হচ্ছে পরস্পর বিপরীত স্বার্থ নির্ভর দুটি গোষ্ঠী, একটা শাসক শ্রেণী, একটা শোষিত শ্রেণী। শোষিত শ্রেণী শুধুমাত্র নির্যাতিতই হচ্ছে এবং শাসক শ্রেণী তারা হচ্ছে ক্ষমতায় থাকে এবং তারা মর্যাদারও অধিকারী। আবার শ্রেণী সম্পর্কে বটমর বলেন সামাজিক শ্রেণীগুলো হচ্ছে কার্যত বিভিন্ন দল। এই দলগুলো তুলনামূলকভাবে উন্মুক্ত অর্থাৎ বদ্ধ নয়। নিরপেক্ষভাবে তাদের ভিত্তি হচ্ছে অর্থনৈতিক, কিন্তু তারা অর্থনৈতিক দলের থেকেও বেশি কিছু। তাহলে অর্থনৈতিক মানুষের দৈনন্দিন জীবনে অনেক কিছু, কিন্তু সব কিছু নয়। অর্থনীতির ভিত্তিতে সমাজটা পরিচালিত হয়, কিন্তু অর্থনীতি কিন্তু সব কিছু নয়। কারণ অর্থনীতির বাইরেও অনেক গুরুত্বপূর্ণ উপাদান মানুষের মধ্যে কি করে? অসমতা সৃষ্টি করে। অর্থনৈতিক দিকটা যেমন অসমতা সৃষ্টি করে, কিন্তু অসমতা সৃষ্টি করার পেছনে শুধুমাত্র অর্থনৈতিক কারণে দায়ী না, অনেক কিছু উপাদানে মানুষের মধ্যে অসমতা সৃষ্টি করে এবং স্বাভাবিকভাবে মানুষের মধ্যে এই শ্রেণী বিভাজন সেটা আমরা লক্ষ্য করি এবং সামাজিক যে স্তর বিন্যাস সেটা আরও প্রকট হয়ে ওঠে। যেমন শিক্ষার মধ্যে আমরা লক্ষ্য করি শিক্ষিত এবং অশিক্ষিত শ্রেণী, এগুলোর মাঝে। তাহলে অর্থনৈতিক বাদেও এই উপাদানগুলো কিন্তু সামাজিক স্তর বিন্যাসে সৃষ্টি করে। কার্ল মার্কস শ্রেণীর ইয়েতে দেখা যাচ্ছে শ্রেণীর সচেতনতাকে গুরুত্ব দিয়েছেন। কার্ল মার্কস সচেতনতার উপর ভিত্তি করে দুইটি শ্রেণীর উল্লেখ করেছেন, একটি হচ্ছে সচেতন শ্রেণী আর একটি হচ্ছে অসচেতন শ্রেণী। ক্লাস ইন ইটসেলফ কার্ল মার্কসের হচ্ছে কার্ল মার্কস সচেতনতা মানে শ্রেণী সচেতনতার কথা বলেছেন এবং শ্রেণী সচেতনতার ভিত্তি করে কার্ল মার্কস
দুইটি শ্রেণীর কথা উল্লেখ করেছেন, একটা সচেতন শ্রেণী যেটাকে কার্ল মার্কস বলেছে ক্লাস ইন ইটসেলফ, এবং অসচেতন শ্রেণী ক্লাস ফর ইটসেলফ। সচেতন শ্রেণী বলতে কার্ল মার্কস এই শ্রেণীকে বুঝিয়েছেন যে শ্রেণী তাদের উপর অন্য শ্রেণীর শোষণ বঞ্চনা সম্পর্কে এবং তাদের অধিকার, তাদের জীবন জীবিকা ইত্যাদির বিষয়ে সচেতন। তাহলে যে শ্রেণীটা শোষণ বঞ্চনা অধিকার জীবন জীবিকা ইত্যাদি বিষয়ে সচেতন, কার্ল মার্কস এই শ্রেণীটাকে বলেছেন হচ্ছে ক্লাস ইন ইটসেলফ, অর্থাৎ সচেতন শ্রেণী। এবং কার্ল মার্কস বলেছেন এই শ্রেণীটাই হচ্ছে মূলত প্রকৃত শ্রেণী। অন্যদিকে অসচেতন শ্রেণী যেটা ক্লাস ফর ইটসেলফ, এই শ্রেণী তাদের অধিকার এবং শোষণ বঞ্চনা যেটা দায়িত্ব এ সম্পর্কে তারা সচেতন নয়। প্রচলিত নিয়মে তারা জীবনকে ছেড়ে দিয়েছে, তারা কোনো কাজ করে না এবং তারা হচ্ছে ভাগ্যের উপর তাদের জীবনকে ছেড়ে দিয়েছে, যে তারা ভাগ্যের উপর নির্ভর যে যা হবে হবে, তারা সচেতন না। এদের দ্বারা সামাজিক, কার্ল মার্কস বলেছে এই অসচেতন শ্রেণীর দ্বারা সামাজিক পরিবর্তন সম্ভব নয়। আবার ম্যাক্স ওয়েবার শ্রেণীর সাথে পদমর্যাদাকে বুঝিয়েছেন। ওয়েবারের মধ্যে শ্রেণী প্রত্যেকটি উৎপাদনের উপকরণের সাথে সংযুক্ত, তবে অর্থনৈতিক সংগঠনের মাধ্যমে যে উৎপাদন হচ্ছে তা কিভাবে পরিচালিত হচ্ছে তা অনুধাবন করতে হবে। জীবন ধারণ এবং জীবন ধারণের যে মানটা, মানে স্টাইল অফ লাইফ, জীবনের যে জীবনধারাটা, স্টাইল অফ লাইফ, এটা নিয়ে অর্থনৈতিকভাবে হচ্ছে এটি নির্ণয় করা যাবে। শ্রেণীকে সংজ্ঞায়িত করার ক্ষেত্রে ওয়েবার জীবনযাপন প্রণালী এটার উপর গুরুত্ব দেন, মানে লাইফ স্টাইলের উপর ওয়েবার গুরুত্ব দেন। তাহলে হচ্ছে শ্রেণী আমরা কাকে বলো? শ্রেণী হচ্ছে এমন কিছু মানুষের সমষ্টি যারা উৎপাদনের অভিন্ন সংগঠনের সাথে জড়িত থাকে এবং এর মধ্যে তাদের মধ্যে একটি সচেতনতা বোধ বিদ্যমান। এই শ্রেণীভুক্ত ব্যক্তিবর্গ সবসময় নিজেদের স্বার্থে যুক্ত থাকে। সচেতনমূলক যে শ্রেণীটা, এখানে শ্রেণীর প্রধান তিনটা শর্ত থাকে। শর্তগুলো কি? শ্রেণী হবে কিছু মানুষের সমষ্টি এবং উৎপাদনের সাথে, 2 নম্বর হচ্ছে উৎপাদনের সাথে যুক্ত থাকবে, 3 নম্বর হচ্ছে শ্রেণী সম্পর্কে সচেতনতা। এটি হচ্ছে শ্রেণীর শর্ত। এই তিনটির যে কোনো একটির অনুপস্থিত থাকলে সেটি কিন্তু শ্রেণী বলা যাবে না। শিক্ষার্থীরা, এই যে শ্রেণীর কথা আমি বলছি, সামাজিক শ্রেণী, সমাজে কিন্তু বিভিন্ন শ্রেণী রয়েছে। সামাজিক স্তরবিন্যাসের সাথে সম্পৃক্ত যে শ্রেণী, উপাদানের ভিত্তিতে হলো সমাজ বিজ্ঞানীরা এই শ্রেণীকে কয়েক ভাগে ভাগ করেছেন। যেমন হলো প্রথমত হলো 3টা শ্রেণীর কথা আমরা বলতে পারি। উচ্চবিত্ত শ্রেণী যেটা আপার ক্লাস, দ্বিতীয়ত হচ্ছে মধ্যবিত্ত শ্রেণী, সমাজে সাধারণত 3টি মানে শ্রেণী আমরা লক্ষ্য করি: উচ্চবিত্ত শ্রেণী, মধ্যবিত্ত শ্রেণী এবং নিম্নবিত্ত শ্রেণী। শ্রেণী নির্ভর সমাজে প্রধানত 3টি শ্রেণীর উপস্থিতি কিন্তু আমরা লক্ষ্য করি। উচ্চ শ্রেণী হচ্ছে যারা মানে অধিক সম্পদের মালিক, অর্থনৈতিক উৎপাদনের অধিকাংশ কলকারখানা থেকে শুরু করে উৎপাদনের উপকরণ সবকিছুই তাদের হাতে, সেটাকে আমরা বলছি উচ্চবিত্ত শ্রেণী। আর মধ্যবিত্ত শ্রেণী হচ্ছে যাদের খুব বেশি সম্পত্তি নেই কিন্তু অন্যের সাহায্যেরও তাদের প্রয়োজন হয় না, সেটা হচ্ছে মধ্যবিত্ত শ্রেণী। আর নিম্ন শ্রেণী হচ্ছে শ্রমজীবী মানুষ, যাদের তেমন কোনো অর্থ সম্পত্তি নেই,
এই শ্রেণীগুলোর মধ্যে উচ্চবিত্ত শ্রেণী, মধ্যবিত্ত শ্রেণী এবং নিম্নবিত্ত, তার উচ্চবিত্ত শ্রেণী এবং নিম্নবিত্ত শ্রেণীর মধ্যে কিন্তু দেখা যাচ্ছে মধ্যবিত্ত শ্রেণী বেশি আলোচিত একটি বিষয়। কারণ মধ্যবিত্ত শ্রেণী হচ্ছে যারা আর্থসামাজিক অবস্থানগত দিক থেকে উঁচুও নয় আবার নিচুও নয়, তাহলে হলো সেটাই হচ্ছে মধ্যবিত্ত শ্রেণী। অর্থাৎ মধ্যবিত্ত শ্রেণীর সামাজিক কাঠামোর এমন একটা স্তরে অবস্থান করে যাকে আবার উচ্চ শ্রেণীও বলা যায় না, যাকে আবার শ্রমিক শ্রেণীও বলা যায় না। তাহলে তাহলে উচ্চবিত্ত শ্রেণী এবং শ্রমিক শ্রেণীর মধ্যবর্তী স্থানে অবস্থান করে এই মধ্যবিত্ত শ্রেণী। মধ্যবিত্ত শ্রেণী অধিক মাত্রায় বটমার বলেছে যে হলো মধ্যবিত্ত শ্রেণী অধিক মাত্রায় একটা বিমূর্ত একটি দল, এটি একটি অবশিষ্ট বিভাগ শ্রেণী হিসাবে বিবেচিত হয়। তাহলে ওইবার মনে করেন শ্রেণী মূলত অভিন্ন একটা কাজ এবং সমতা ভিত্তিক একটা জীবন যাত্রার দ্বারা পরিচালিত। এই যে কাজ ও জীবনযাপন দ্বারা মাধ্যমে এই মধ্যবিত্ত শ্রেণী কাজ করে। মধ্যবিত্ত শ্রেণীর আবার তিনটা উপবিভাগ রয়েছে। একটা হচ্ছে উচ্চ মধ্যবিত্ত শ্রেণী, মধ্যবিত্ত শ্রেণী এবং হচ্ছে নিম্ন মধ্যবিত্ত শ্রেণী। মধ্যবিত্ত শ্রেণীর কিছু বৈশিষ্ট্য রয়েছে যে আকৃতিহীন, অর্থাৎ দলের সদস্য সংখ্যা নির্দিষ্ট নয়, তাদের পোশাক পরিচ্ছদ বাহ্যিক আচরণ ভদ্রলোক মনে হলেও তারা হচ্ছে ভদ্রলোক মনে হয়। এই শ্রেণী বস্তুগত সম্পত্তির মালিক হতে চায় না। মধ্যবিত্ত শ্রেণী অর্থনৈতিক এবং নৈতিক উন্নতির জন্য তারা সংস্কৃতি, বিজ্ঞান, বিভিন্ন হচ্ছে কালচারাল যে এগুলো সেগুলোর সাথে তারা জড়িত। মধ্যবিত্ত শ্রেণীর আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে মধ্যবিত্ত শ্রেণীর সম্পত্তির মালিক হতে চায় কিন্তু সঞ্চয় তারা করতে পারে না তাদের জীবন জীবিকা নির্ভর করছেন। এবং মধ্যবিত্ত শ্রেণী ব্যক্তিগত সম্পত্তি অর্জনের ইচ্ছা পোষণ করলেও তারা পারে না। সর্বোপরি দেখা যাচ্ছে তো শিক্ষার্থীরা, তো বর্তমান সমাজের সামাজিক স্তর বিন্যাস, এই সামাজিক স্তর বিন্যাসে মূলত উৎপাদন ব্যবস্থা এবং অর্থনৈতিক একটা শ্রেণী বিভাগ ভিত্তিক সমাজ ব্যবস্থা। উৎপাদন ব্যবস্থার পরিবর্তনে শ্রম বিভাজন প্রক্রিয়া ক্রমশ একটা জটিল আকার ধারণ করেছে, যেখানে সামাজিক শ্রেণী থেকে শুরু করে সামাজিক শ্রেণীও তত প্রকট হচ্ছে। যত উৎপাদন ব্যবস্থা হচ্ছে ততই হচ্ছে সামাজিক স্তর বিন্যাসও প্রকট হচ্ছে। তো প্রিয় শিক্ষার্থী, আজকের লেকচার থেকে তোমরা যে কোশ্চেনটা পড়বে সেটা হচ্ছে স্টেট প্রথা, সামাজিক শ্রেণী ও সামাজিক শ্রেণী ব্যবস্থা, এবং এখানে আসবে যে মধ্যবিত্ত শ্রেণীর কাকে বলে, মধ্যবিত্ত শ্রেণীর বৈশিষ্ট্য। তো প্রিয় শিক্ষার্থী, আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।